হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। বাংলাদেশের আপনি যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। কারণ আপনারা সকলে চান পে স্কেলটি সবার আগে আসুক। আমাদের এখন একটাই দাবি যে আম, আমাদের যে এখন মৌলিক অধিকার হয়ে পড়েছে, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে 11 বছর ধরে, দীর্ঘ 11 বছর ধরে আমরা নতুন কোনো পে স্কেল পাই না। ঠিক 2015 সালের সেই জুলাই মাসে অষ্টম পে স্কেল আসে, তারপর থেকে কিন্তু সরকারি চাকরিজীবীরা পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। অনেক আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জিনিসটি হাতে নিয়েছেন, উদ্যোগটি হাতে নিয়েছেন, তারা শেষ করে যাবে। কিন্তু এখন এসে আমরা যতটুকু জানতে পারছি যে সরকার পে স্কেল থেকে সরে যেয়ে মর্গ ভাতার কথা ভাবছে। কোন গ্রেডে কোন গ্রেডে আছেন এবং কোন গ্রেডে কত টাকা বা কত পরিমাণ মর্গ ভাতা পেতে পারেন সেটি নিয়ে আজকের ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি একদম অল্প সময়ের ভিতরে জানিয়ে দিব যে মর্গ ভাতা কী এবং এটি কিভাবে আসবে এবং আপনি আপনার গ্রেডে, অর্থাৎ আপনি যে গ্রেডে এখন চাকরিরত রয়েছেন সেই গ্রেডে কত পরিমাণ মর্গ ভাতা প্রাপ্য হবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আজকে কালের কণ্ঠতে একটি নিউজ এসেছে। নিউজটির শিরোনামটি আমি একটু পড়ছি। সেটি হচ্ছে মর্গ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত। অর্থাৎ একটি অনলাইন, অর্থাৎ একটি মেন স্ট্রিম যে নিউজ পত্রিকা রয়েছে কালের কণ্ঠ, সকলে হয়তো চেনেন। সেখান থেকে যেহেতু নিউজটা হয়েছে, এটি অবশ্যই একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে হয়েছে। এবং আমরা এটাও জানি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 28,000 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ থেকে অনুন্নয়ন বরাদ্দতে রেখেছিল। আমরা ভেবেছিলাম যে এটি হয়তো পে স্কেলের জন্য। আমরা সকলে জানি পে স্কেল দিতে গেলে 28,000 কোটি টাকার থেকে বেশি লাগবে, কিন্তু আমরা মনে করেছিলাম যেহেতু অষ্টম পে স্কেলের প্রথমে বেসিক থেকে শুরু করা হয়েছিল, প্রথমে আপনাকে যে বছরে পে স্কেলটি শুরু করা হয়েছিল সেই প্রথম অর্থ বছরে শুধু বেসিকটি উন্নতিকরণ করা হয়েছিল, বাকি সব সুযোগ সুবিধা পুরনো পে স্কেলের মতোই চলছিল। কিন্তু আমরাও সেটাই ভেবেছিলাম যে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি হয়তো প্রথমেই সকল সুবিধা একবারে দেওয়া সম্ভব হবে না। এজন্য সরকার হয়তো চেষ্টা করবে যে বেসিকটুকু রয়েছে, জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদেরকে নবম পে স্কেলের যে বেসিকটুকু প্রাপ্য হবে সেই বেসিক দিয়ে শুরু করবে এবং পরবর্তী একটি বা দুইটি বাজেটে সেটি সবগুলো সুযোগ সুবিধাগুলো সংকলন করবে। কিন্তু আমাদের আশাটি আশায় থেকে গেল। এখন এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা এই যে পে স্কেলের যে বিষয়টি থেকে এটি থেকে সরে আসতে চাচ্ছে। তারা কিন্তু কাজ বন্ধ রাখেনি। আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু অলরেডি আমাদের জাতীয় বেতন কমিশনকে বলেই দিয়েছে যে তারা যেহেতু একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা তাদের মতো কাজ চালিয়ে নেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে সেটি জমা দিবে। আপনাদেরকে একটু জানিয়ে দিই যে রিপোর্ট কিন্তু শুধু একটি না, 3টি জমা হবে। আপনি বলবেন যে 3টি রিপোর্ট কিসের? 3টি রিপোর্ট, একটি হলো হচ্ছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য, একটি হলো জুডিশিয়ারিদের জন্য, বিচার বিভাগের জন্য, এবং একটি হচ্ছে যারা বিভিন্ন বাহিনীতে রয়েছেন, পুলিশ বাহিনী হোক, সৈনিক হোক, এবং বিভিন্ন যে বাহিনী রয়েছে তাদের জন্য একটি। অর্থাৎ এই 3টি যে চূড়ান্ত রিপোর্ট রয়েছে, এই 3টি চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা হবে। সরকার তারপরে কিন্তু এগুলো নিয়ে কার্যক্রম শুরু করবে। শুধু চূড়ান্ত রিপোর্টটি জমা হলেই কিন্তু কার্যক্রম শেষ নয়, কার্যক্রম তারপরে কেবল শুরু হবে। প্রথমে সচিবদের সাথে বৈঠক হবে, তারা ভেবেচিন্তে ভালো করে দেখবেন বিষয়গুলো। তারপরে সেটি চলে যাবে অর্থ উপদেষ্টার যে বিভাগ রয়েছে সেখানে যে দেখা হবে যে অর্থ বরাদ্দ আছে কিনা। অর্থ বরাদ্দ থাকলেই কিন্তু বাকি কার্যক্রম আগাবে। এখন আমরা এসে জেনে নিব এই ভিডিওর এই অংশে যে মর্গ ভাতা যদি দেওয়া হয়, মর্গ ভাতা কিভাবে আসতে পারে এবং কতটুকু হারে পেতে পারেন। মহার্ঘ ভাতার বিষয়টি সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি যে মহার্ঘ ভাতা কিন্তু কোনো স্থায়ী ভাতা নয়, অর্থাৎ এটি অস্থায়ী ভাতা এবং এটি দেওয়া হয় মূলত যখনই পে স্কেল বিষয়ক কোনো কমিশন বা পে স্কেল হবে এমন একটি পর্যায়ে চলে আসে। কিন্তু মূল্যস্ফীতির বাজারে পে স্কেল না আসা পর্যন্ত সরকারি চাকরিজীবীরা এই মূল্যস্ফীতির সাথে যেন মোকাবেলা করতে পারে, এজন্যই কিন্তু মহার্ঘ ভাতাটি দেওয়ার কথা বলা হয়। মহার্ঘ ভাতা দেখা গিয়েছে অষ্টম পে স্কেলের সময় আমরা দেখতে পারি। আমি যখন রিসার্চ করলাম অষ্টম পে স্কেল নিয়ে, তখন জানতে পারলাম যে আমাদের যে অষ্টম পে স্কেল রয়েছে সেটি যখন জাতীয় বেতন কমিশন গঠন করা হয় অষ্টম পে স্কেলের জন্য, তার ঠিক 1 থেকে 1.5 বছর পরে যে, অর্থাৎ প্রায় 1.5 বছরের পরে যে কিন্তু আমাদের যে অষ্টম পে স্কেলটি আছে সেটি বাস্তবায়ন হয়। এই 1 থেকে 1.5 বছরের সময়ের ভিতরে সরকারি চাকরিজীবীরা একটি হারে ভাতা পেত, একেই বলা হয় মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা কত শতাংশ হারে পেত? সকলে, অর্থাৎ গ্রেড ভেদে
1 থেকে 20তম গ্রেডের ভিতরে যারাই আছেন না কেন সকলে 20% হারে এই মহার্ঘ ভাতা পেতেন। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে আগের 8ম পে স্কেলের আগে যেহেতু মহার্ঘ ভাতা সকলে 20% হারে পেতেন, এখনো কি সেটি হবে? না, বিষয়টি তা হতে যাচ্ছে না। বিষয়টি একটু অন্যরকম হবে, অর্থাৎ 1 থেকে 9ম গ্রেড, অর্থাৎ আমরা সকলে জানি যে প্রথম শ্রেণীর চাকরি যারা করেন, অর্থাৎ 1 থেকে 9ম গ্রেডে যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, অর্থাৎ বেসিকের 15% হারে মহার্ঘ ভাতা পাবেন। এখন আপনারা একটি বিশেষ প্রণোদনা পাচ্ছেন, সেটি হলো 10% হারে। আমি যতটুকু শুনতে পারলাম যে মহার্ঘ ভাতা আসলে বিশেষ প্রণোদনা কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ আপনি শুধুমাত্র এখন পাচ্ছেন 10% হারে প্রণোদনা আপনার বেসিকের, পরে পাবেন সেটি বেসিকের 15% হারে প্রণোদনা। আবার অন্যদিকে তাহলে 10 থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরিজীবীরা রয়েছেন তারা কি পাবেন? তারা পেতে যাচ্ছেন 20% হারে প্রণোদনা, অর্থাৎ তারা পাবেন বেসিকের 20% হারে প্রণোদনা মহার্ঘ ভাতা, এবং যেটা এখন বিশেষ প্রণোদনা পাচ্ছেন আপনারা 15%, সে তার থেকে 5% বেড়ে যাবে। পে স্কেল না দিয়ে মহার্ঘ ভাতার ঘোষণা যদি সরকার সত্যি করে, তাহলে বিষয়টি কিন্তু অনেক আত্মঘাতী হয়ে যাবে। আমরা জানি যে তারা যদি এখন মহার্ঘ ভাতার কথা বলে, তাহলে তারা বলতে পারে যে মহার্ঘ ভাতা মাত্র আমরা শুরু করলাম, আমাদেরকে আরও সময় প্রয়োজন, বিশেষ করে বিষয়টি কালক্ষেপণ হবে। আমরা সকলে জানি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই নির্বাচনের কথা ভেবেই পিছিয়ে এসেছে। আমরা সকলে জানেন দেশে জাতীয় সংসদ নির্বাচন মানে প্রচুর অর্থের প্রয়োজন হয়, এখানে পদে পদে অর্থের প্রয়োজন হয়, সেখানে অনেক অর্থ খরচ হয়ে যায়, এবং আপনারা জানেন যে দেশে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই এবং স্থিতিশীল কোনো সরকার এখন দেশে নাই, এজন্য কিন্তু কোনো দেশের কোনো উন্নয়নমূলক কাজও কিন্তু হচ্ছে না, এবং বাইরে থেকে কোনো দেশের কোনো প্রতিষ্ঠানও কিন্তু দেশে আসতে যাচ্ছে না। তারা কিন্তু অর্থ লগ্নি করতে ভয় পাচ্ছে। এজন্য কিন্তু দেশ মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, এবং দেশে কিন্তু অর্থের যে সঞ্চালন রয়েছে সেটি কিন্তু কমে গিয়েছে। সেজন্য দেখা গিয়েছে সরকারও কিন্তু চাপে পড়েছে। সরকার চাচ্ছে যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন একটি বড় অর্থের ব্যাপার, এজন্য এই অর্থের ব্যাপারটি তারা আগে মিটাবে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনটি তারা ভালোভাবে আগে অনুষ্ঠিত করবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে তারা এই রিপোর্টগুলো হস্তান্তর করে বলবে যে আমরা যে সময় পর্যন্ত বাংলাদেশের সরকারে বিরাজমান ছিলাম, আমরা সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূরীকরণের জন্য 9ম পে স্কেলের একটি চূড়ান্ত প্রস্তাব রেডি করেছি, এটি আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা এটি দেখে এবং সরকারের এবং অর্থের সংকলন হলে এবং সবকিছু যাচাই বাছাই করে এটি বাস্তবায়ন করার কথা বলে দিয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে চাচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু সকল দায়ভার দিয়ে যাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে। নির্বাচিত রাজনৈতিক সরকার এসে সেটি করবে, কাজটি এগিয়ে নিয়ে যাবে কি যাবে না সেটি কিন্তু পরের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার মানে বিষয়টি কিন্তু দোলাচলে পড়ে যাবে, এবং আমরা এমন হতে পারে যে আমরা পরবর্তী 2 থেকে 3 বছর কোনো পে স্কেল নাও পেতে পারি। এজন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই যেন আমাদের যে 9ম পে স্কেলের যে চূড়ান্ত বাস্তবনাটা রয়েছে সেটি যেন আমরা পেয়ে যাই, তাহলে সরকারি চাকরিজীবীরা কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবে, তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু হলেও অর্থনৈতিক সংকট থেকে দূরে থাকতে পারবে। এই জন্য আমরা চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি আমাদের আহ্বান থাকবে যেন তারা এই পে স্কেলের কার্যক্রমটি তাড়াতাড়ি শেষ করে। জাতীয় যে বেতন কমিশন রয়েছে তারা একটি ভালো প্রস্তাব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করেন, এবং সেখানের জন্য বৈষম্যের কোনো ঠাঁই না থাকে। গ্রেড সংখ্যা যেন কমিয়ে আনা হয়, সেটি 12টি হলে ভালো হয়, কিন্তু আমরা যতটুকু শুনছি 20টিই থাকতে পারে, না হয় 16টি হতে পারে, এবং সর্বনিম্ন বেতন যেটি 16, 17 এবং 21,000-এর কথা বলা রয়েছে, আমরা আশা করেছিলাম সেটি ন্যূনতম 30,000 হবে। 30,000 না হলেও আমরা আশা করি যে 25,000-এর নিচে দিলে এটি অমানবিক হয়ে যাবে। এজন্য আমাদের সরকারের কাছে এটি দরখাস্ত থাকবে, তারা যেন কার্যক্রমটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে সরকারি চাকরিজীবীদের যে আশা ভরসা রয়েছে, অর্থাৎ যে পে স্কেলটি রয়েছে সেটি তাড়াতাড়ি বাস্তবায়ন করবে। আপনারা যদি পে স্কেল রিলেটেড পরবর্তী যে কোনো নিউজ পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।